নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনি শুনবেন কাউন্ট লুই হ্যামানের লেখা গল্প কবরের অভিশাপ। উইলিয়াম জন ওয়ার্নার ওরফে কাউন্ট লুই হ্যামান একজন রহস্যময় ব্যক্তিত্ব। অনেকে তাকে কিরো বলেও চেনেন। কিরোর যখন 8 বছর বয়স, তখন তিনি ভারতের পাঞ্জাব প্রদেশের এক গণৎকারের কাছে নিজের হাত দেখান। গণৎকারের করা ভবিষ্যৎবাণী তার পরবর্তী জীবনে অনেকাংশেই ফলে যায়। এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে কিরো পুনরায় ভারতে ফিরে আসেন এবং অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন। পরবর্তীকালে ইংল্যান্ডে ফিরে গিয়ে তিনি বেশ কিছু স্বনামধন্য ব্যক্তিত্বের ভাগ্য গণনা করেছেন এবং এই নিয়ে বিশেষ নামও অর্জন করেছিলেন। আজকের গল্পের মুখ্য চরিত্রে কিরো নিজেই এবং বিপরীত পক্ষে যে ক্লায়েন্ট মহাশয় আছেন, তিনিও সেই সময় রিয়েল লাইফ এক্সিস্ট করতেন। তাই গল্পটির সত্য ঘটনা অবলম্বনে কিনা সে ব্যাপারে যথেষ্ট উদ্বেগ রয়েছে। গল্প পাঠে এবং হেনরির চরিত্রে আমি বরেন, কিরোর চরিত্রে তমাল এবং মহিলা কণ্ঠে অর্পিতা, মিক্সিং ও মাস্টারিংয়ে প্রীতম। তবে গল্প শুরু করার আগে প্রত্যেকবারের মতো একটাই রিকোয়েস্ট, আমরা 1 লাখ সাবস্ক্রাইবারের খুব কাছে চলে এসেছি। তাই প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন। শুরু হচ্ছে আজকের গল্প কবরের অভিশাপ। বিখ্যাত প্রেততত্ত্ববিদ নিপো কিরো একদিন নিজের বাড়িতে বৈঠকখানায় বসে কাগজপত্র দেখছিলেন। এমন সময় এক ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এলেন। পরিচয় পর্বের মধ্য দিয়ে কিরো জানতে পারলেন যে ভদ্রলোক আমেরিকাবাসী এবং নাম হলো হেনরি। শেয়ার বাজারে দালালি করে ভদ্রলোক প্রচুর টাকা আয় করেছেন। ভদ্রলোককে বেশ দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হলো। কিরো আন্দাজ করলেন নিশ্চয়ই কোনো সমস্যায় পড়ে তিনি তার কাছে এসেছেন, কিন্তু সমস্যাটা খুলে বলতে তিনি যেন কুণ্ঠাবোধ করছেন। তাকে উৎসাহ দিয়ে কিরো বললেন, বলুন আপনার সমস্যাটা। আমি যে সমস্যায় পড়েছি এ কথা আপনাকে কে বলল? আপনিই বললেন। আমি? হ্যাঁ, আপনি নিজে মুখে বলেননি, কিন্তু আপনার মুখ চোখের ভাব সে কথাই বলছে। তাহলে এতদিনে আমি বোধহয় ঠিক জায়গাতেই এসেছি। এবার বলুন আপনার সমস্যাটার কথা। হেজিটেট করবার কোনো কারণ নেই। আচ্ছা মিস্টার হ্যামন, আপনি তো দীর্ঘকাল প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করেছেন। আপনি কি বিশ্বাস করেন যে বহুকাল আগের মৃত কোনো ব্যক্তির আত্মা প্রতিশোধ নেবার জন্য তৎপর হয়ে উঠতে পারে? এ প্রশ্ন করছেন কেন? কারণ আছে। কিছুক্ষণ চুপ করে রইলেন ভদ্রলোক। বোধহয় যেসব কথা বলবেন সেগুলো গুছিয়ে নিলেন মনে মনে। তারপর সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে বললেন, আমি কেবল দালালি করেই এ যাবৎ জীবন কাটাইনি, কিছুটা পড়াশোনাও করেছি। প্রাচীন ইতিহাস, বিশেষ করে প্রাচীন মিশরের ইতিহাস আমাকে ছোটবেলা থেকেই টেনেছে। মিশর সম্পর্কে কিছু দামি আর দুষ্প্রাপ্য পুঁথিপত্র আমার ব্যক্তিগত পাঠাগারে রয়েছে। কিন্তু জানেন, শুধু বই পড়েই আমি তৃপ্ত হতে পারলাম না। স্বপ্নের দেশ মিশরকে চাক্ষুষ দেখবার জন্য আমি মিশরের পথে পাড়ি দিলাম। ভদ্রলোক থামলেন। মিশর এবং তার প্রাচীন বিদ্যা সম্পর্কে আমার মনেও খুব কৌতূহল। আমিও মিশরে গিয়েছিলাম। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। তবে এই জিনিসটা দেখুন তো, চিনতে পারেন কি না? ভদ্রলোক পকেট থেকে একটা প্যাকেট বের করলেন। তারপর প্যাকেট খুলে বের করলেন একখানা মূল্যবান হিরে। আলোর স্পর্শে হিরেখানা জল করে উঠল। শুধু প্রেততত্ত্ব নয়, পুরাতত্ত্ব নিয়েও কিরোর অনেক গবেষণা আছে। দেখেই তিনি বুঝতে পারলেন ওখানা মিশরীয় হিরে। মিশরের কোনো ফেরাওয়ের মমের দেহের ব্যান্ডেজের বুকের কাছে হিরেখানা সম্ভবত সিল হিসেবে লাগানো হয়েছিল। হিরেখানাকে কাটা হয়েছে এমনভাবেই যে দেখলেই মনে হয় ঠিক যেন একটা বাদুড়ের মুখ। এই রকম বিশেষ গড়ন দেখে কিরো বুঝতে পারলেন যে ওখানা ফেরাও খুফুর বংশের কোনো নরপতির সমাধি থেকে নেওয়া।
কেননা ওই বংশই অর্থাৎ মিশরের চতুর্থ রাজবংশই সাদা বাদুড়কে তাদের প্রতীক হিসেবে ব্যবহার করতেন। হেনরির দিকে তাকিয়ে কিরো বললেন, জিনিসটা কি তা আমি বুঝতে পেরেছি, আর এর তাৎপর্যও আমার অজানা নয়। কিন্তু এখন প্রশ্ন হলো, জিনিসটা আপনার হাতে এলো কি করে? জানেন, এই অভিশপ্ত হিরেখানা আমাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। আমার স্ত্রী অপঘাতে মারা গিয়েছেন, আমার প্রিয় বন্ধু আত্মহত্যা করেছেন, আমার টাকা পয়সা একেবারে তছনছ হয়ে যাচ্ছে। যে কাজেই হাত দিচ্ছি আসছে কেবল অসাফল্য আর ব্যর্থতা। আমাকেও হয়তো শেষ পর্যন্ত মান সম্মান বাঁচাবার জন্য আত্মহত্যার পথ বেছে নিতে হবে। আমাকে বাঁচান মিস্টার কিরো, আমাকে বাঁচান। উত্তেজিতভাবে কথাগুলো একটানে বলে হেনরি হাঁফাতে লাগলেন। বুঝলাম, কিন্তু হীরকখানা আপনার হাতে কিভাবে এলো তা আপনি এখনো বলেননি। দেখুন, আপনি সব কথা খুলে বলুন, আমি সাধ্যমতো আপনাকে সাহায্য করার চেষ্টা করব। কিরোর কথায় কিছুটা স্বস্তি পেলেন হেনরি। আরও কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, হ্যাঁ বলছি। আমার সব কথা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি যা বলছি তা প্রতিটা কথাই একেবারে সত্য। অবিশ্বাস কেন করব? আপনি বলুন আপনার কাহিনী। আগেই বলেছি, কিছুদিন আগে আমি মিশরে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি কেবল আলেকজান্দ্রিয়ার কায়রোর বিলাসবহুল হোটেলে বসে দিন কাটাইনি। কর্নাক, মেমফিস, থিবস এমন অনেক প্রাচীন শহরে ঘুরেছি। ঘুরে ঘুরে অনেকগুলো পিরামিডও আমি দেখলাম। এই সময় একদিন শুনলাম একটা পুরানো সমাধিভূমি নাকি খোঁড়া হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি খুব কৌতূহলী হয়ে উঠলাম। ঠিক করলাম যেখানে খনন হচ্ছে সেখানে আমাকে অবশ্যই যেতে হবে। কিন্তু কদিন বাদে এই খবরের কাগজে একটা খবর প্রকাশিত হলো। যে জার্মান পণ্ডিত খনন কার্য পরিচালনা করছিলেন তার নাকি একটা আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। স্থানীয় লোকেদের ধারণা সমাধিভূমির গোপনীয়তা এবং পবিত্রতা নষ্ট করবার জন্য তার উপর নাকি কবরের অভিশাপ নেমে এসেছে। এই সমাধি এখন যেই খনন করতে যাবে সেই নাকি প্রেতাত্মার অভিশাপে মারা পড়বে। ভগবানের দয়ায় আমার টাকার অভাব কোনোদিনই ছিল না। ঠিক করলাম জার্মান পণ্ডিতের আরাধ্য কাজ আমি শেষ করব। কবরের অভিশাপ, এই জাতীয় কুসংস্কারে আমি কোনোদিনই বিশ্বাস রাখি না। কিন্তু কাজ শুরু করতে গিয়ে প্রথমেই মুশকিলে পড়লাম। মুশকিলটা হলো কুলি মজুর জোগাড় করা। স্থানীয় লোক কেউই তো খননে রাজি হলো না। তাদের মনে ওই একটাই ধারণা বদ্ধমূল হয়েছিল, যেই খোঁড়বার চেষ্টা করবে সেই নাকি মারা পড়বে। দেখুন কাণ্ড। কিন্তু আমার স্বভাব অন্যরকম। যে কাজে আমি একবার হাত দিয়েছি তা থেকে পিছিয়ে আসতে আমি পারি না। অনেক টাকা খরচা করলাম। সেই টাকা দিয়ে অন্য জায়গা থেকে শ্রমিক এনে আমি আবার খনন কার্য শুরু করলাম। বেশিরভাগ কাজই আগে থেকে হয়ে গিয়েছিল, তাই আমাকে আর তেমন খোঁড়াখুড়ি করতে হলো না। কয়েকদিনের মধ্যেই আমরা সমাধিকক্ষের বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালাম। এই কক্ষ, হ্যাঁ, এই কক্ষের মধ্যেই রয়েছে প্রয়াত ফেরাওয়ের মমি। খালি দরজাটা খোলার পালা। বলে রাখি, এই পর্যন্ত কোনো দুর্ঘটনার মুখোমুখি আমাদের হতে হয়নি। কুলি মজুরদের মনোবল রয়েছে অটুট। কিন্তু মনোবল ভাঙল সমাধিকক্ষের দরজা খুলবার নির্দেশ দেওয়ার পর। কুলি মজুররা এবার পিছিয়ে এলো। শেষ পর্যন্ত প্রচুর পুরস্কারের লোভ দেখিয়ে মোটামুটি 4-5 জন কুলিকে দরজা খোলবার জন্য রাজি করলাম। কিন্তু কথা দিতে হলো তাদের আমি সমাধিকক্ষের ভেতরে ঢুকতে বলতে পারবো না। দরজা ভাঙা হলেই তাদের কাজ শেষ।
যথারীতি দরজা খুলল। আমি একাই ঢুকলাম সমাধি কক্ষের ভিতরে। দরজায় যে লিপি ছিল তা থেকে বুঝতে পারলাম যে এটাই হলো সেই চতুর্থ ফেরাও খুফুর শেষ বিশ্রামস্থল। প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুসারে ওসাইরিসের দরবারের শেষ বিচারের পূর্ব পর্যন্ত ফেরাও খুফু এখানেই অপেক্ষা করেছিল। স্বীকার করতে লজ্জা নেই যে অন্ধকার সমাধিকক্ষে ঢুকে গাটা আমার ছমছম করতে লাগলো। একবার মনে হলো এরকম দুঃসাহস না করলেই বোধহয় ভালো হতো, কিন্তু না, পরক্ষণেই ভয়ের ভাবনাটাকে মন থেকে একেবারে ঝেড়ে ফেললাম। আমি 20 শতকের মানুষ, এসব প্রাচীন অযৌক্তিক কুসংস্কারে বিশ্বাস করব কেন? সঙ্গে টর্চ ছিল। সমাধিকক্ষটা দেখলাম বিশাল বড়। আমার টর্চের আলোয় সমস্ত ঘরখানাকে একেবারে দেখা গেল না। আধো আলো, আধো ছায়া, আলো আধারি লুকোচুরি যেন সমাধিকক্ষের রহস্যময়তাকে আরো অনেক গুণ বাড়িয়ে দিল। আমি ধীরে ধীরে টর্চের আলো ফেলতে ফেলতে এগোলাম। বিশাল ঘরখানার মাঝামাঝি দেখলাম একটা উঁচু বেদি রাখা আছে। তার উপরে দেখলাম একটা সোনার কফিন রাখা। হ্যাঁ, বুঝতে পারছেন, সোনার কফিন। ওই কফিনের মধ্যেই চিরনিদ্রায় শুয়ে আছেন ফেরাও চতুর্থ খুফু। কফিনের পাশে একটা স্বর্ণপাত্রে দেখলাম নানা রকম মূল্যবান মণিমাণিক্য। আমি 2 হাত ভরে সেই মণিমাণিক্য তুলে পকেটে পুরতে লাগলাম। সে এক অমূল্য ভাণ্ডার। আমি আর নিজের লোভ সামলাতে পারলাম না। অনেক মণিমাণিক্য যতটা পারলাম সংগ্রহ করলাম। আপনাকে বলে বোঝাতে পারবো না সে কত অমূল্য সম্পদ। মুহূর্তের জন্য মনে হলো সমাধিকক্ষের পাথুরে মেঝে যেন থরথর করে কেঁপে উঠল। আমি চমকে উঠলাম। ভূমিকম্প? না না, এ আমার মনের ভুল, আমার আচ্ছন্ন মনের কল্পনা। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম কফিনটার দিকে। তালাটা এক ধাক্কায় খুলে ফেললাম। আমার চোখের সামনে সাদা আবরণে ঢাকা ফেরাও চতুর্থ খুফুর মমি, আর সেই মমির বুকের কাছে এই হিরেখানা সিলের মতো লাগানো। একটানে আমি হিরেখানাও খুলে ফেললাম। আচম্বিতে দেখলাম সমাধিকক্ষের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল। মনে হলো হাজার হাজার বাদুড় যেন ডানা ঝটপট করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। মুহূর্তের জন্য বাদুড়গুলোকে যেন আমি দেখতে পেলাম। সাদা রঙের বাদুড়, যেন তাদের চোখ থেকে বেরিয়ে আসছে পরলোকের নীলাভ আলোক রশ্মি। হাজার হাজার বাদুড়ের ডানার শব্দে বিশাল সমাধিকক্ষটা ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো। আমি আর সামলাতে না পেরে কান দুটো চেপে ধরলাম। মেরুদণ্ডের মধ্য দিয়ে আতঙ্কের একটা তুহিন শীতল স্রোত বয়ে গেল। মুহূর্তের জন্য সমস্ত শরীরটা একেবারে অসাড় হয়ে গেল। বাদুড়গুলো যেন শূন্য পথে চক্রাকারে আমার চারিপাশেই ঘুরছে। কোনো রকমে নিজেকে একটু সামলে নিয়ে ছুটে সমাধিকক্ষের বাইরে চলে এলাম। লাখো লাখো সাদা বাদুড় যেন আমাকে পিছন পিছন তাড়া করে চলেছে। ছুটতে ছুটতে কি করে যে তাঁবুর কাছে এসে পৌঁছালাম তা একমাত্র ভগবানই বলতে পারেন। যখন জ্ঞান ফিরল দেখলাম আমার বন্ধুরা আমাকে হোটেলে পৌঁছে দিয়েছে। হোটেলে আমার স্ত্রী ছিল,
আমি ঘরে ঢুকতে স্ত্রী চমকে গিয়ে বলল, কি ব্যাপার, তোমার সঙ্গে একটা বাদুড়ের ছায়া ঘরে ঢুকলো? ওর কথা শুনে আমি আরো ঘাবড়ে গেলাম। কোনো কথা না বলে বিছানায় মুখ গুজে শুয়ে পড়লাম। ঘরের ভিতর তাকাতেও আমার ভয় করছিল জানেন। যদি বাদুড়ের অপছায়াটা আমার নজরে আসে, সে যে কি আতঙ্ক আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এক অসামান্য ভয় আমার উপর চেপে বসলো। আর পিরামিডের ভেতর ঢোকার সাহস আমার হলো না। আমার শঙ্কা বিহ্বল ভাব দেখে স্ত্রী বললেন, চলো আমরা এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাই। তার কথা মতো পরদিন আমরা অন্য জায়গায় চলে গেলাম। ভাবলাম এই জায়গাটা ছেড়ে চলে গেলে মন থেকে ভয়ের ভাবটা অন্তত ধীরে ধীরে কেটে যাবে। কিন্তু তার কাটলো কই। যেখানেই যাই সেখানেই এক অজানা আশঙ্কায় একেবারে শিউরে উঠি। ভয় জিনিসটা বোধহয় সংক্রামক জানেন। আমার আতঙ্ক আমার স্ত্রীকেও যেন পেয়ে বসলো। সবসময় মনে হয় এক অজানা শত্রু সব জায়গাতেই আমাদের অনুসরণ করে চলেছে। মাঝে মাঝে বাদুড়ের ডানার আওয়াজ পাই জানেন। হাজার হাজার বাদুড় যেন শূন্য পথে উড়ে আসে আমাকে ঝাপটাবে বলে। আমাদের ভয় ধীরে ধীরে বাড়তে লাগলো। এক নিদারুণ আতঙ্কের কবল থেকে কি করে নিষ্কৃতি পাবো আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না। কিন্তু এত কাণ্ড ঘটার সত্ত্বেও সমাধি কক্ষ থেকে সংগ্রহ করা মমির বুকের মূল্যবান হিরেখানা আমি হাতছাড়া করলাম না। সবসময় ওখানা লুকিয়ে রাখতাম আমার পোশাকের মধ্যে, একেবারে বুকের কাছে। ভেবেছিলাম স্ত্রীকে সবকিছু খুলে বলবো, কিন্তু আমার পোড়া কপাল, আর সুযোগ পেলাম কোথায়। কিছুদিনের মধ্যেই আমার স্ত্রী এক অজ্ঞাত কারণে মারা গেলেন। একেবারে রহস্যজনক মৃত্যু জানেন। কিসে যে উনি মারা গেলেন তা ডাক্তারি পরীক্ষাতেও বোঝা গেল না। শুরু হলো আমার জীবনের দুঃখময় জীবন। একের পর এক দুর্ঘটনা ঘটতে লাগলো আমার সাথে। আমার বাবা হঠাৎ করে মারা গেলেন, অথচ তার স্বাস্থ্য ভালোই ছিল। আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে আমার ব্যবসা দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলাম। অনেক টাকা কড়ি নষ্ট করে শেষ পর্যন্ত সেও আত্মহত্যার পথ বেছে নিল। আমাকে মনে হয় আর বাঁচতে দেবে না। ঝাঁকে ঝাঁকে বাদুড় যেন সব সময় ডানা ঝটপট করতে করতে আমার চারপাশে উড়ে বেড়াচ্ছে। আগে এই ভয়ঙ্কর অনুভূতিটা মাঝে মাঝে হতো জানেন, এখন সব সময় হয়। এখানে বসে আছি, এখনো হচ্ছে। বিশ্বাস করুন, এখনো সেই ডানা ঝাপটানোর আওয়াজ আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে। আমি আর বাঁচবো না। একটানা এতক্ষণ কথা বলে হেনরি হাঁফাতে লাগলেন। তার সমস্ত শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। কিরো ভাবলেন এক্ষুনি কিছু না একটা অঘটন ঘটে যায়। না, সেরকম অবশ্য কিছু ঘটল না। একটু পরেই হেনরি নিজেকে অনেকটা সামলে নিয়ে কিরোর টেবিলের ওপর হিরেখানা রেখে বললেন, এই অভিশপ্ত হিরেখানা আমি আর নিজের কাছে রাখতে চাই না মিস্টার হ্যামান। এটা আপনার কাছেই থাকুক। দেখুন এতে আপনার ভাগ্য পাল্টে যায় কি না। আমাকে নিষ্কৃতি দিন প্লিজ। বেশ তো, দেখুন হীরকখানা ত্যাগ করলে আপনার অবস্থার উন্নতি হয় কিনা। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে কিরো হেনরিকে আশ্বস্ত করবার চেষ্টা করলেন। বললেন, আমি একটু ভেবেচিন্তে দেখি আপনাকে দুর্ভাগ্যের রাহুগ্রাস থেকে উদ্ধার করবার কোনো পথ পাওয়া যায় কিনা। সম্পূর্ণ না হলেও অন্তত কিছুটা আশ্বস্ত হয়ে হেনরি তখনকার মতো বিদায় নিলেন। সেদিন রাতেই কিরো এক বিচিত্র স্বপ্ন দেখলেন। তিনি যেন একটা পিরামিডের মধ্যে গিয়ে পড়েছেন।
সমাধি কক্ষে যাবার জন্য তিনি ক্রমাগত নিচে নেমে চলেছেন। যেতে যেতে একটা বন্ধ জায়গায় এসে পড়লেন। সেখানে আলো নেই, বাতাস নেই। কিরোর দম ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। একটু বাতাস না পেলে তিনি দম আটকে মারা পড়বেন, কিন্তু এই মৃত্যুর রাজ্যে বাতাস কোথায়? দারুণ আতঙ্কে কিরোর ঘুম ভেঙে গেল। জেগে উঠে মনে হলো কি যেন এতক্ষণ তার বুকের উপর বসে তার গলাটা টিপে ধরেছিল। ঘরের মধ্যে গুমোট ভাব, তাই বাতাস আসবার জন্য কিরো জানালা খুলে দিলেন। এক ঝলক ঠান্ডা হাওয়া ঢুকে তার শরীরটাকে শীতল করে দিল। কিন্তু জানালা খোলবার সময় মনে হলো একটা সাদা বাদুড় যেন এতক্ষণ জানালার গায়ে বসেছিল। জানালা খুলতেই সেই নিশাচর বাদুড়টা শূন্য পথে উড়ে গেল। পরদিন সকালে গলায় খুব ব্যথা অনুভব করলেন কিরো। বাধ্য হয়ে ডাক্তার দেখালেন। ডাক্তার যা বললেন তা শুনে কিরো অবাক হয়ে গেলেন। ডাক্তার বললেন কোনো বিষাক্ত প্রাণীর দংশনে তার গলায় ব্যথা হয়েছে। কিরো আর দেরি না করে হেনরির বাসায় ফিরে এলেন। হিরেটা তাকে ফেরত দিয়ে বললেন, এখানা সত্যিই অপয়া। আপনি যেখানকার জিনিস সেখানেই রেখে আসুন। এ রত্ন ইহলোকের সম্পত্তি নয়, এ হলো মৃতের রাজ্যের সম্পত্তি। ইহলোকে এই হিরেখানা যার কাছে থাকবে তারই কিন্তু সর্বনাশ ঘটবে। আমিও তো রেখে আসতে চাই, কিন্তু সেই সমাধি কক্ষে ঢোকবার সাহস আর আমার নেই মিস্টার কিরো। তাহলে উপায়? দুজনে ভেবেচিন্তেও কোনো উপায় বের করতে পারলেন না। অবশেষে কিরো বিদায় নিলেন। হেনরির সঙ্গে কিরোর আর দেখা হয়নি। তার খবর কিরো জানতে পারলেন কিছুদিন পরে। প্যারিসের এক অভিজাত হোটেলের একখানা কামরায় হেনরির মৃতদেহ পাওয়া গেল। আগের দিন সন্ধ্যাবেলায় তিনি এই হোটেলে উঠেছিলেন। মৃত্যুটা রহস্যজনক। কিভাবে মৃত্যু হয়েছে ডাক্তারটা ঠিক করে বলতে পারলেন না। একইভাবে ফরাসি পুলিশের তদন্ত সমানভাবে নিষ্ফল হলো। অবশ্য একটা সূত্র পাওয়া গিয়েছিল। হেনরির পাশের কামরার বাসিন্দা নাকি তার ঘরে হাজার হাজার পাখির ডানার শব্দ শুনতে পেয়েছিলেন। কিন্তু এত ক্ষীণ সূত্র ধরে মৃত্যু রহস্যের কোনো সমাধান আর করা গেল না। কিরো খোঁজ নিয়ে জানলেন মৃতের জিনিসপত্রের মধ্যে সেই অপয়া হিরেখানা আর পাওয়া যায়নি। কিন্তু অভিশপ্ত হীরের কাহিনী এখানেই শেষ হলো না। কিরোর এক বন্ধু ছিলেন মিস্টার স্টেড। তিনিও প্রেততত্ত্বের চর্চা করতেন। তা একদিন কিরোর কাছে এসে তিনি বললেন, ভাই, একটা অদ্ভুত জিনিস পেয়েছি বুঝলে। কি জিনিস? একখানা বাদুর মুখ হিরে। এ তুমি কোথায় পেলে? তা বুঝলে, গিয়েছিলাম প্যারিসে। তো সেখানকার যে হোটেলে উঠেছিলাম তার একজন ওয়েটার আমার কাছে হিরেখানা বিক্রি করলো। হিরেখানা কি তোমার সঙ্গে আছে? আছে আছে, তোমাকে দেখাবার জন্যই তো নিয়ে এসেছি। কই দেখাও দেখি। হিরেখানা দেখেই কিরো চিনতে পারলেন এ তো সেই অপয়া রত্নখানা। কি ব্যাপার, তোমার মুখখানা অমন ফ্যাকাশে হয়ে গেল কেন? মিস্টার হেনরির দুর্ভাগ্যের কাহিনী সবিস্তারে খুলে বললেন কিরো, আর বললেন, দেখো স্টেড, এই অপয়া রত্নখানা তুমি চতুর্থ খুপুর কবরেই রেখে এসো। আর আর তা যদি সম্ভব না হয় তবে এটাকে নদীর জলে বিসর্জন দাও। শোনো শোনো শোনো, তোমার ওই হেনরি লোকটা ছিল এক নম্বরের বুদ্ধু আর নার্ভাস, তাই অমনি বেঘরে প্রাণ হারালো। আর আমি হচ্ছি একজন প্রেততত্ত্ববিদ। ওসব ভূত প্রেতের সঙ্গে যোজবার ক্ষমতা আমার আছে, তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু স্টেড, হিরেখানা রাখলে আজ হোক কাল হোক তোমার উপর কবরের অভিশাপ নেমে আসবেই। আরে, তোমার ওই কবরের অভিশাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না। মিশরীয় প্রেতদের আমি থোড়াই পরোয়া করি। কিন্তু তুমি কাজটা মোটেই ভালো করছো না স্টেড।
আচ্ছা থাক বন্ধু, সব নিয়ে পরে কথা হবে, এখন চলি। কদিন পরে মিস্টার স্টেড আবার এলো কিরোর কাছে। হাসতে হাসতে বললেন, কই হে, তোমার মিশরীয় প্রেত তো আমার কোনো ক্ষতি করতে পারলে না। আমি একটু শক্ত টাইপের লোক, বুঝলে। মিশরের প্রেতপুরীর বাসিন্দারা বোধহয় আমায় ভয় পেয়েছে। কিন্তু সময় তো চলে যায়নি। সময় যায়নি তো কি হয়েছে, আমি তো যাচ্ছি। মিশরীয় প্রেত বোধহয় আমার আর নাগাল পাবে না, বুঝলে। আমি আমেরিকা যাচ্ছি। জানো বোধহয় টাইটানিক নামে একটা বিরাট জাহাজ কদিন বাদে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে। আমি সেই জাহাজের একজন যাত্রী। টাটা, চলি বন্ধু, পরে দেখা হবে। আরও কিছুক্ষণ কথাবার্তার পর মিস্টার স্টেড বিদায় নিলেন। কিরো কিন্তু তার সম্পর্কে চিন্তিত হয়ে রইলেন। হিরেখানা ত্যাগ না করলে মিস্টার স্টেডের ওপর কবরের অভিশাপ যে নেমে আসবেই, এ সম্পর্কে কিরোর মনে কোনো সন্দেহই ছিল না। তারপর টাইটানিক জাহাজের কী হাল হয়েছিল তা তো আমরা সকলেই জানি। বিধিলিপি কে খণ্ডাতে পারে? কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করুন আর লিখে জানান আপনার মতামত কমেন্টের মাধ্যমে। গল্পটি শুনে আপনাদের অনেকেরই মনে হতে পারে এরকম গল্প আমরা কেন করলাম। তার পিছনে কারণ হলো, গল্পটা নিয়ে যখন আমরা রিসার্চ করছিলাম তখন প্রত্যেকটি চরিত্র, লেখক এবং প্রত্যেকটি ঘটনার বাস্তবের সঙ্গে অসম্ভব মিল রয়েছে। গল্পটি কাল্পনিক না বাস্তব সেই বিষয়ে আমাদের মনে অনেক দ্বন্দ্ব রয়ে গেছে। তাই গল্পটি সম্পর্কিত সমস্ত রিসার্চ আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, তার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনারা যদি এই সম্পর্কে আরও কিছু তথ্য জানেন তো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদের জানান। শুভরাত্রি, ভালো থাকবেন।